লেখিকা রায়কিশোরীর বিনি সুতোর মালা। পিরিয়ডিক্যাল টেস্ট চলছে ক্লাস 5 থেকে 9 পর্যন্ত আহমেদপুর গার্লস হাই স্কুলে। সবকটা ক্লাসেই আজ ফার্স্ট পিরিয়ডে অঙ্ক পরীক্ষা। প্রেয়ার লাইনে দাঁড়িয়ে ছাত্রীরা যে ভয় আর উত্তেজনার মধ্যে সমতা বিধান করে চলছে তা গানের করুণ সুর বলে দেয়। প্রেয়ার শেষ হতেই সবার কানে বড়দের গলা পৌঁছল, মেয়েরা আজ তোমাদের প্রথম পিরিয়ডে অঙ্ক পরীক্ষা হয়ে যাবার পর 10 মিনিট ব্রেক, তারপরে 5-6-এ ইতিহাস ভূগোল, 7-8-9-এ জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান পরীক্ষা। টিফিনের পর যথারীতি যেরকম ক্লাস হয় সেরকমই হবে। ঘণ্টা পড়তে যে যার ক্লাসরুমে যেতে শুরু করেছে। ব্যাগ থেকে পেন্সিল বক্স জ্যামিতি বক্স বের করার পালায় মেতেছে সবাই। কেউ কেউ আবার দরজায় বা সিঁড়ির কাছে এসে উকি দিচ্ছে কোন ঘরে কোন দিদির গার্ড পড়ল দেখতে। বড়দির ঘর থেকে সই করে বেরোতেই ভূগোলের সুনিতাদির সাথে দেখা অলোকার। কি রে, আজ এত লেট? তোর 9B পড়েছে, শিগগির যা। মাথা নেড়ে টিচার্স রুমে ঢুকে কাঁধের ব্যাগটা রেখে টিচার ইনচার্জ অনুভাদির থেকে দায়িত্ব বুঝে নিয়ে সিঁড়ির দিকে পা বাড়ালো বছর 26-এর নবাগতা বাংলা শিক্ষিকা অলোকা হালদার। ক্লাসে এসে ফার্স্ট মনিটরের হাতে পরীক্ষার পাতাগুলো দিয়ে প্রত্যেককে দিতে বলেই নাম ডাকার খাতায় পেন চালাতে শুরু করলো সে। হাতের কাজ শেষ করে অঙ্কের প্রশ্নপত্র দিতে দিতে বলল, আচ্ছা, আমার ঘড়িতে এখন 11:05 বাজে, ঘন্টা পড়বে 11:45-এ। আমি কিন্তু তারপর আর কোনো এক্সট্রা সময় দেব না। 25 নম্বরের পরীক্ষা, যথেষ্ট সময়। নাও, শুরু করো। চেয়ারে বসে পেটের কাছে শাড়ির কুচিতে গোজা রুমালটা টেনে কপালে জমা বিন্দু বিন্দু ঘাম আলতো করে মুছতে মুছতে ডান দিকের খোলা জানলায় তাকাতেই উদাস হয়ে গেল অলোকা। স্কুলের বাউন্ডারির পাশেই ছোট একটা মাঠ, তারপরেই পাকা রাস্তা। ফুল দিয়ে সাজানো একটা অ্যাম্বাসেডার এসে থামল। সদ্য বিবাহিত টোপর পরা বর তার বউয়ের হাত ধরে নামতে সাহায্য করছে। রাস্তার ওপার থেকে কয়েকজন, সম্ভবত ওদের আত্মীয় স্বজন হবে, নতুন বরবউকে নিয়ে যেতে আসছে। কাঁচা রাস্তায় গাড়ি যাবে না, তাই বাকিটা পথ হেঁটেই যাবে ওরা। মানুষগুলো হাসছে, কথা বলছে, কেউ তো আবার বরের পিছনে লাগছে মনে হয়। হ্যাঁ, সবটাই মনে হয় অলোকার, কারণ সে কিছুই শুনতে পাচ্ছে না, শুধু মুখগুলো দেখে অনুমান করছে। সম্বিত ফিরল, দিদি ডাকে। লুজ পেজ দিতে হবে। টিচার্স রুমে এসে অঙ্কের দিদির কাছে খাতাগুলো জমা করে আগের দিনের বাংলা পরীক্ষার খাতাগুলো নিয়ে বসলো অলোকা। পাশ থেকে ওকে উদ্দেশ্য করেই যেন কেউ কিছু বলছে। ঘাড় ঘোরাতেই দেখল বাংলার সিনিয়র টিচার দীপ্তিদি ওকে বলছেন, তোর এখন ক্লাস নেই, খাতা দেখতে বসলি? না, এটা অফ আছে। এরপরে টানা 2টো, আবার টিফিনের পর 3টে। গার্ড একটাই ছিল। অনুভাদি তো তাই বললেন। আমার আজ 3rd পিরিয়ড থেকে রেগুলার যা ক্লাস থাকে তাই আছে। আচ্ছা বলে দীপ্তিদি চলে যেতেই আবার খাতায় চোখ দেয় অলোকা। কি মনে হতে ব্যাগ থেকে মোবাইলটা বের করে, দেখে প্রত্যুষের মিসড কল। আস্তে করে খাতাগুলো ডাস্টার দিয়ে চেপে বাইরে বেরিয়ে এসে কল ব্যাক করলো প্রত্যুষকে। বুঝলে গিন্নি, বাজারে আজ পাকা রুই পেলাম, একদম টাটকা, নিয়ে নিলাম। বেশ ভালো করে মাছের কালিয়া করো দেখি। তোমার কি আক্কেল হবে না কখনো? ডাক্তার পই পই করে তোমাকে বড় মাছ খেতে বারণ করেছে, আর তুমি কিনা বাজারে গেলেই এসব মাছ আনবে। বাবু আজ ফোন করুক, সব বলবো। বাবু বকাঝকা না করলে তো তুমি কথা শুনবে না, আবার কিনা কালিয়া খাবে। রাগে গজগজ করতে করতে বাজারের ব্যাগটা নিয়ে রান্নাঘরের দিকে চললেন পরমা। অবসরপ্রাপ্ত সরকারি কেরানি বিনয় চক্রবর্তী স্ত্রীর চলে যাওয়া দেখে বারান্দার হাতলওয়ালা চেয়ারে বসেই হাঁক দিলেন, চাটা কি পাবো? রান্নাঘর থেকে উত্তর উড়ে এলো, আমার হাত খালি হোক, তা তুমি কি ওই ঘেমো জামা গায়ে ওখানেই বসে থাকবে? গিন্নির উত্তরে আর ওখানে বসে থাকা ঠিক হবে না দেখে ঘরের দিকে পা বাড়ালেন চক্রবর্তী বাবু। এই বিনয় বাবু আর পরমা দেবীর একমাত্র সন্তান বিক্রম ইঞ্জিনিয়ারিং পাশ করে বছর 3 হলো পুনের কোনো নামকরা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছে। চাকরি পাবার পর সেই বছর 2-3 বার বাড়ি এসেছে, কিন্তু গেল 2 বছরে পুজোতে আসা ছাড়া আর আসতে দেখা যায়নি ওকে গ্রামে। তারপর গত শীতে আসবে বলেও আসতে পারেনি। দেখতে দেখতে এবছর বর্ষা আসতে চলেছে।
চক্রবর্তী দম্পতি ছেলেটাকে এক ঝলক দেখতে পাবার জন্য প্রায় ক্লান্ত হয়ে পড়েছেন। একবার তো পরমা দেবী বললেন, বাবু, ভাবছিলাম আমি আর তোর বাবা তোর ওখান থেকে ঘুরে আসব। ছেলেই বারণ করেছিল। স্ত্রীর চোখের জল বিনয়বাবুর ভালো লাগেনি। ছেলেকে নিজেই ফোন করে আসতে বলেন শীতে। প্রথমে রাজি হলেও পরে জানায় অফিসের ট্যুর আছে, তাই আসতে পারবে না। ছেলে অবশ্য রোজ রাতে নিয়ম করে একবার ফোন করে, মায়ের সাথে বাবার সাথে কথা বলে। সকালে ওরা ফোন করলে দুটো কথা বলে রেখে দেয়, তারাই থাকে সে। তবে বাবার প্রেশারটা বেড়েছে, মায়ের সুগার ধরা পড়েছে জেনে দুঃখ প্রকাশ করে তাদের মাস গেলে 5,000 টাকা ওষুধ বাবদ পাঠায়। বিনয়বাবু অবশ্য বলেন পেনশনের টাকায় তাদের ভালোভাবেই চলে যায়, টাকা পাঠাতে হবে না। তবু ছেলে ভালোবেসে দিতে চায়, এতেই খুশি ওনারা। খবরের কাগজটা সবে খুলে খেলার পাতায় চোখ রেখেছেন বিনয়বাবু। স্ত্রীর চুড়ির আওয়াজ কানে আসতেই কাগজটা নামিয়ে দেখলেন প্লেটে রুটি, তরকারি, পাশে চা রেখে গেলেন পরমা। যতীনদার কি লাগবে বলো? পরের সপ্তাহে ওই স্ট্রবেরি আর চকলেট কেকটা আসবে। ঠিক আছে ভাইয়া, এবারে যা দিয়েছো তাই ঢের, তবে পরের সপ্তাহে কেক আসলে দিতে ভুলো না। কি বলো তো, স্কুলের বাচ্চারা খুব ভালোবাসে। কথাটা শুনে ঘাড় নেড়ে সম্মতি দেয় উইংকিসের ডিস্ট্রিবিউটার অতনু। টাকা পয়সা লেনদেন মিটিয়ে বাইকে স্টার্ট দিতে যাবে যতীন জিজ্ঞেস করে বসল, হ্যাঁ গো অতনু, তোমার শ্বশুর এখন কেমন আছেন? প্রশ্নটা শুনে খানিক অপ্রস্তুত হলেও নিজেকে সামলে নিয়েও বলল, আর কেমন, ওই আছেন। একটা দিক তো পঙ্গু হয়ে গেছে, ফিজিও করাচ্ছেন। শাশুড়ি মায়েরও তো বয়স হয়েছে, তাই রূপাকে আমি বললাম আরও কটা দিন থেকে যাও না হয়। সে ভালো করেছো ভাইয়া, তবে তোমার মেয়েটা তো ছোট, ওকে যদি ওর মায়ের কাছে রাখতে তাহলে না, মানে তুমি সারাদিন ঘুরে ঘুরে কাজ করো। যতীনকে একরকম থামিয়েই অতনু বলল, তুমি ঠিকই বলেছ। রূপা তো বলে মেয়েটাকে দিয়ে আসতে, আমি বারণ করি রোগীর বাড়ি, ছোট মানুষ, ওর যদি কোনো অসুখ বিসুখ হয়ে যায়। তাছাড়া আমাদের বাড়িওয়ালি বৌদি আছেন, উনিই তো সারাদিন মিলিকে দেখে রাখেন। আমাদের প্রদীপদার বউয়ের তুলনা হয় না। আচ্ছা তুমি এগো, দেরি করে দিলাম তোমার। হেসে বাইক স্টার্ট দিল অতনু। অতনু আর রূপার বিয়ে হয়েছে বছর 5 ওদের একটা বছর 3 মেয়েও আছে, মিলি। সাইথিয়া স্টেশন পাড়ায় একটা বাড়ি ভাড়া নিয়ে ওরা থাকে। বাড়িওয়ালা প্রদীপ বিশ্বাস, তার স্ত্রী আলপনা আর 2 মেয়ে ওপরতলায় থাকে আর নিচতলায় অতনুরা। নামকরা কেক সংস্থা উইংসের বোলপুর, শিউরি, সাইথিয়ার ডিস্ট্রিবিউটার অতনু। আয় ভালোই, তবে মেয়ে হবার পরেই এই কাজটা পায় অতনু, তাই মেয়ে বাবার চোখের মণি। আগে একটা মোটর ভেহিকেল সংস্থায় কাজ করত। ওখানেই একদিন এই কেক সংস্থার উপর মহলের কারো সাথে আলাপ হতে ওকে ভালো লেগে যায় ওনার। তারপরই ভাগ্যদেবী সুপ্রসন্ন হন। রূপার সাথে অতনুর আলাপ বিয়ের বছর 2 আগে, এক বিয়ে বাড়িতে। ভালো লাগার শুরু ওখানেই, কিন্তু বড়লোক বাবার একমাত্র মেয়ে রূপা আর বাপ মরা ছেলে মামাবাড়িতে মাকে নিয়ে থাকা অতনুর সম্পর্ক যে কোনো কালে সম্ভব না, এটা ওর চেয়ে ভালো আর কেউ জানত না। তবু রূপার প্রশ্রয়ে সাড়া না দিয়ে পারত না অতনু। গ্রাজুয়েশন পাশ করে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছে ছেলেটা। এরই মধ্যে একদিন সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট লাগায় হারাতে হয় মাকেও। মায়ের পেনশনের টাকাটাও আসা বন্ধ হলো। টিউশনি টাকায় দিন চলতো অতনুর। মামা মামি অবশ্য এর জন্য ওর ভাগ্যকেই দায়ী করেন। দুবেলা ওকে দুটো খেতে পড়তে দিতে কার্পণ্য করেননি কখনোই। দিন দিন রূপার আবেগ বাড়তে থাকে অতনুর প্রতি। ভালোবাসার ছন্দে পংক্তি মেলাতে থাকে অতনু নিজেও। কোনো মতে চাকরি জোগাড় করে যেদিন অতনু বোলপুর আসবে, রূপা কিছুতেই ওকে ছাড়বে না, ওকে নিয়ে আসতে হবেই। কিভাবে সম্ভব অতনু বুঝেই ওঠে না। প্রত্যাখ্যান পাবে অনুরোধ জেনেও রূপার বাবার কাছে যায়ও। যথারীতি পুলিশের হুমকি দেখিয়ে ওকে বাড়ি থেকে বের করে দেন উনি। রূপা তখন অতনু ছাড়া অন্ধ। নিজেই ম্যারেজ রেজিস্ট্রারকে যোগাযোগ করে ডেট নিয়ে অতনুকে জানায়, আর এও বলে মেস ছেড়ে বাড়ি ভাড়া খুঁজতে। রেজিস্ট্রি হলেই ও এসে থাকবে ওর সাথে। দেখতে দেখতে ওদের দুজনের এক হবার দিন এসে উপস্থিত। অতনুর মামা মাসি রূপার বন্ধু বান্ধবকে সাক্ষী রেখেই ওদের 4 হাত এক হয় ঠিকই, কিন্তু রূপার জন্য ওর বাবার বাড়ির দরজা চিরকাল বন্ধ হয়ে যায়। বাইকের হর্ন বাজতেই ছোট্ট মিলি মুখ ভর্তি ভাত নিয়ে সদর দরজার কাছে এসে দাঁড়ায়। পিছনে থালা হাতে আলপনা। বাইক সাইড করেই মেয়েকে কোলে তুলে নেয় অতনু। সারাক্ষণ খালি বাবা কখন আসবে, বাবা কখন আসবে করে যাচ্ছে। সেই থেকে ওইটুকু ভাত খাওয়াতে পারছি না, দেখেছো? বৌদির কথায় হেসে মেয়েকে আদর করতে ব্যস্ত হয়ে যায় অতনু।
শোনো ভাই, ওকে আর খাওয়াতে পারবো না। একবার যখন তোমায় পেয়েছে, যা খেয়েছে খেয়েছে, তুমি বরং হাত মুখ ধুয়ে খেয়ে নাও, টেবিলে খাবার ঢেকে রেখেছি। এ বাবা বৌদি, তুমি আর কত করবে? আমি কিছু একটা বানিয়ে খেয়ে নিতাম। শোনো অতনু, তুমি আমার ভাইয়ের মতো। সকালে কি খেয়ে বেরিয়ে যাও ভগবান জানেন, আর রাতে যে কি রান্না করো তা করাই দেখলেই বোঝা যায়। তোমার দাদা যেমন তোমাকে মিলের খাবার বানাতে বারণ করেছে, সেরকম আমি যেমন তোমাকে দুপুরে দুটো ভাত দিই, তেমনি দেব, যতদিন না রূপা আসছে। তুমি খেয়েছো তো বৌদি? মৌলজা, মিলিকে না খাইয়ে আমি খেতে পারি? কি যে বলো! বলতে বলতে দোতলায় উঠে যায় আলপনা। সরি, গার্ড ছিল ফার্স্ট পিরিয়ডে। তোমার মিসড কল দেখলাম। আজ নিশ্চয়ই স্কুলে যাওনি? জ্বরটা কমলো তোমার? হ্যাঁ, ওই একটু গা ম্যাচ ম্যাচ করছে। তা দিদিমণিকে ভয় টয় পাচ্ছে তো মেয়েরা? আর ভয়? আজ অবধি কাউকে ভয় দেখাতে পারলাম যে এরা আমাকে ভয় পাবে? তবে জানো তো, ওরা আমাকে এই কদিনেই খুব আপন করে নিয়েছে। এটাই আমার কাছে বড় ব্যাপার। সে তো জানি ম্যাডাম। চলো, তুমি তোমার কাজ করো, আমি যাই, মা কি করছে দেখি। বলছিলাম প্রত্যুষ, তুমি তোমার মাকে আমাদের ব্যাপারে কিছু বললে? আগে বলতে আমার জয়েনিং হোক, তারপর বলবে। জয়েন করেও তো 2 মাস হয়ে গেল, কতদিন আমি তোমাকে দেখিনি। বললে বলো নেক্সট উইকেন্ডে দেখছি। আচ্ছা, তোমার কি আমাকে দেখতে ইচ্ছে করে না? আগে রাতে কথা বলতাম আমরা, কিন্তু এখন সেটাও বলা হয় না। কেননা তোমার মা বাবা আগে নিচের ঘরে শুতেন, এখন উপরে তোমার পাশের ঘরে শোন। নিচতলায় ভাড়া বসিয়েছেন। শুনছো আমার কথাগুলো? শুনলাম, আমি বুঝি তোমাকে, তুমিও প্লিজ আমাকে বোঝো। ছেলে মানুষই করো না অলোকা। রাখছি, মা আসছে। ফোনটা কেটে যেতেই অলোকার গাল বেয়ে গড়িয়ে পড়া উষ্ণ স্রোত অজান্তেই ওর আঙুলের ছোঁয়ায় গতি হারায়। কল্যাণীতে বিএড পড়তে গিয়ে আলাপ হয় অলোকার সাথে প্রত্যুষের। কলকাতা উত্তরের শহরতলিতে বেড়ে ওঠা প্রত্যুষ ইউনিভার্সিটির পাঠ শেষ করে বিএড পড়তে আসে কল্যাণী। ক্লাসের সবচেয়ে চুপচাপ শান্ত স্বভাবের অলোকার সাথে ধীরে ধীরে ভাব জমে ওঠে ওর। প্রথম প্রথম অলোকার আড়ষ্টতা থাকলেও প্রত্যুষের সাবলীল হাবভাবে কেটে যায় তা। 2 বছর যে কিভাবে কেটে গেছে টেরই পায়নি অলোকা। সেবার এক্সকারশনে গিয়ে পাহাড়ের ওপরে সবার সামনে ওকে প্রপোজ করলো প্রত্যুষ। খুব লজ্জা পেয়েছিল অলোকা। বিশ্বাসই করতে পারেনি প্রত্যুষের মতো সুদর্শন স্মার্ট একজন ওর মতো সাধারণ দেখতে ছাপোষা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মফস্বলের মেয়েকে পছন্দ করে। সবসময় আগলে আগলে রাখত প্রত্যুষ ওকে। কোর্সের শেষে যেদিন ফিরে আসার পালা, হাওড়া স্টেশনে ছাড়তে এসে প্রত্যুষ ওকে কথা দিয়েছিল মাসে একবারও বোলপুর আসবে। কান্না জড়ানো গলায় অলোকা ওকে জিজ্ঞেস করেছিল, ভুলে যাবে না তো আমায়? উত্তরে প্রত্যুষ ওকে পাগলিটা বলে সম্বোধন করেছিল। সবকিছু ঠিকঠাক চলছিল। একের পর এক চাকরির পরীক্ষা দিতে থাকে দুজনে। চাকরি পেলেই বাড়িতে জানাবে ওরা। প্রত্যুষ বলেছিল অন্তত ও চাকরি পেলেই বাড়িতে ওদের সম্পর্কের কথা বলবে। অবশেষে গত বছর দুজনেই স্কুলে চাকরি পায়। প্রত্যুষের জয়েনিং আগে হয় সোনারপুরের দিকে এক স্কুলে, তার কয়েক মাস পর অলোকা জয়েন করে আহমেদপুর গার্লস হাই স্কুলে। চাকরি পাওয়ার পরেই অলোকার কেন জানি না মনে হতে থাকে প্রত্যুষ ওকে এড়িয়ে চলছে। হয়তো ওরই মনের ভুল। দিদি আজ নদীর বিদ্রোহ পড়াবেন বলেছিলেন। পড়া শুরু করার আগে অলোকা সকলের কাছে জানতে চায় মানিক বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে কে কি জানে, তার লেখা আগে তারা পড়েছে কিনা। তিতির, আমি তোমাকে যে কতটা ভালোবাসি কি করে বোঝাই? আর বুঝিয়ে কাজ নেই তোমার। আমাকে বললে পুজোর সময় বাড়ি যাবে, এখন কলকাতায় গিয়ে একটা হোটেলে থাকবে কটা দিন, বন্ধুদের মিট করবে। ইভেন আমি তোমাকে বাপিমার সাথে মিট করাবো বলেছিলাম, আর আজ বলছো তুমি শিউরি যাচ্ছ। আনবিলিভেবল। রাগ করো না লক্ষ্মীটি, মায়ের শরীরটা ভালো নেই, বাবা ফোন ধরলেই বাড়ি যেতে বলছে। আর দেখো, তুমি তো দিব্যি এর মধ্যে 2 বার বাড়ি ঘুরে এলে। আমি সেই গত পুজোতে গেছিলাম। এমন করে বলছো যেন আমি তোমাকে আটকে রেখেছি। ক্রিসমাসের গোয়ার প্ল্যানটা তোমার ছিল। আচ্ছা বেশ, সেটা মেনে নিচ্ছি, কিন্তু মাঝে মাঝে এখানে আসবে বলেছিল। আমি বারণ করলাম। কেন করলাম? বিক্রমের কথা শেষ হতে না হতে তিতির হাসতে হাসতে বলল, দ্যাটস ইউর প্রবলেম বিক্রম। আমি তো নাতাশাদের ফ্ল্যাটে শিফট হতে রাজি হয়েছিলাম, বাট তুমি উল্টো দিকের ফ্ল্যাটের কাকিমার ভয়ে প্ল্যান ক্যান্সেল করে দিলে। যদি উনি তোমার মাকে আমাদের লিভ-ইনের ব্যাপারটা বলে দেন, আর যদি আমার বাড়িতে এটা জানতে পারে, অ্যাটলিস্ট তারা শকড হবে না। বাট তোমার মা বাবা জানলে? তিতির, গলা চড়িয়ে কথা বলো না। কি আছে তোমার মধ্যে? গাইয়া মেন্টালিটি। লুক অ্যাট মি, আই ডোন্ট নো কেন আমি এত অপমানের পর তোমাকে ভালোবাসি। তিতির, আমি কি বললাম তোমাকে?
বাড়ি গিয়ে বাবা মাকে বলো ওই বাড়ি ঘর বেচে কলকাতায় একটা বড় ফ্ল্যাট নিতে। যদি না বলতে পারো তাহলে আচ্ছা, আমি এবারে গিয়ে বলবো। তুমি কাছে এসো প্লিজ। চুমু খাবে তো? আমার না জাস্ট ইচ্ছে করছে না। তারপর ওই সস্তার সিগারেটগুলো খাও, কিরকম একটা বিদঘুটে গন্ধ পাই। ডু ইউজ মাউথ ফ্রেশনার? এই বলে তিতির বালিশ নিয়ে ড্রয়িং রুমে চলে যায়। তিতিরের সাথে বিক্রমের আলাপ পুনেতে এসে। স্মার্ট, সুন্দরী, দারুণভাবে প্রেজেন্টেবল তিতির। প্রথমবার দেখে তিতিরের প্রতি অজানা ভালো লাগা তৈরি হয় বিক্রমের মনে। সত্যি বলতে বিক্রম ভাবেনি তিতির ওর সাথে ফ্রেন্ডশিপ করবে। ক্লাস 12 পর্যন্ত সিউড়িতেই পড়াশোনা করেছে বিক্রম। জলপাইগুড়িতে ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাসিংয়ে, কলকাতায় একটা এমএনসিতে বছরখানেক চাকরি, তারপর পুনেতে মোটা স্যালারি প্যাকেজে অন্য একটা কোম্পানিতে শিফট। কাজের জন্য অফিসে যথেষ্ট সুনাম আছে বিক্রমের, তার চেয়ে বেশি ওর হাসির। ছোটবেলায় আত্মীয় স্বজনরা বলা বলি করতো ওকে নাকি ওর মায়ের মতো দেখতে, আর হাসলে নাকি ওকে আরও মিষ্টি লাগে। তিতিরের মধ্যে একটা উন্মাদনা আছে যেটা ওর খুব ভালো লাগতো। এক সময় সব আরও নিষেধগুলো তিতিরের হাত ধরে অবজ্ঞা করে বুঝেছে বাবা মায়েরা যেসব সুখ থেকে বঞ্চিত ছেলে মেয়েকেও সেই সুখ থেকে বঞ্চিত রাখতে এসব বলে থাকে। অফিস আউটিংয়ে মহাবালেশ্বর গিয়ে তিতির যেভাবে ওকে পাহাড়ের খাঁজে জোর করে আটকে চুমু খেতে বলেছিল, তখন পারলে বিক্রম ভয়ে ঝাঁপ দেয় নিচে। কিন্তু সেই যে তিতিরের গভীরতায় নামতে শুরু করলো, আজ তিতির ছাড়াও কিছুই বোঝে না। অফিসে ঢুকতেই বস তিতির, বিক্রম এবং আরও দুজনকে নিজের কেবিনে আসতে বললেন। গাইস, আই হ্যাভ এ গুড নিউজ। তোমরা হয়তো এই কোম্পানির পুনে ব্রাঞ্চকে এক্সিকিউট করার জন্য সিলেক্ট হতে চলেছ, অ্যান্ড তোমাদের হয়তো 2-3 মাসের জন্য ইন্টারন্যাশনাল কর্পোরেট অ্যাকশনের ব্যাপারে আরও ডিটেল নিতে ওয়ার্কশপ জয়েন করতে অস্ট্রেলিয়া যেতে হতে পারে দিস আগস্ট। বি প্রিপেয়ার্ড। মিলি ঘুমিয়ে পড়তেই হাতে মোবাইলটা নিয়ে রূপার নম্বরে ফোন লাগায় অতনু। কি ব্যাপার, এত রাতে ফোন করেছো? বলেছি না আমাকে একদম ফোন করবে না। কেন চলে গেলে আমাদের ছেড়ে রূপা? কি করেছি আমি? আমার সাধ্যমতো চেষ্টা করে গেছি যাতে তুমি ভালো থাকো। মিলিকে আমাদের মধ্যে আনার সিদ্ধান্ত আমাদের ছিল, কিন্তু ও হবার বছরখানেক পর থেকে তুমি বদলাতে শুরু করলে কেন? এইসব প্রশ্নের উত্তর তো আমি আগেও তোমাকে দিয়েছি। তোমাকে বিয়ে করে আমি জীবনের সবচেয়ে বড় ভুল করেছিলাম। আমার শখ আহ্লাদ সব এক এক করে বিসর্জন দিয়েছি। কখনো জানতে চেয়েছো সেগুলো? বাবার কথা শুনিনি। আজ একই শহরে থেকেও আমি ওদের দেখতে যেতে পারি না। মানে তুমি কোথায় আছো রূপা? কি করছো? এভাবে নিজেকে আর আমাদেরকে শেষ করে দিও না রূপা। আমাকে বলো, আমি কালই আসছি তোমার কাছে। তোমার কার্ডে যা টাকা ছিল মেরে কেটে 1-1.5 মাস চলতো, কিন্তু বলেছি তো তোমাকে এত ভাবতে হবে না। তুমি যেটা ভাবার সেটা নিয়ে ভাবো, ডিভোর্সের ব্যাপারে। রূপা আমার কথা। ফোনটা কেটে যায়। বিয়ের পর ভালোই মন্দে বেশ কাটছিল ওদের দুজনের। অতনুর কাঁধে কাঁধ মিলিয়ে চলতে বাড়িতে রূপাও টিউশনি ধরেছিল কতগুলো। সন্তান সম্ভবা জেনে অতনুর চেয়ে রূপা বেশি উত্তেজিত হয়েছিল। আলপনার থেকে সব সময় খুঁটিনাটি জানতে চাইতো কি করলে ভালো হবে। সাইথিয়াতে যে ডাক্তার দেখাতো রূপা, কলকাতায় তার নিজের নার্সিংহোম আছে। অতনু রূপার ডেলিভারি সেখানেই করায়। সে সময় রূপা কিছুদিন অতনুর মামা বাড়িতে ছিল। মিলি হবার পর মিলির পিছনে এত সময় দিতে হতো, টিউশনি করার সময়টাই বের করতে পারতো না রূপা। যেটুকু সময় পেত ফেসবুক করে কাটাতো। এই ফেসবুকে একদিন ফটোগ্রাফার রোহিত সামন্তর সাথে আলাপ হয় রূপার। প্রোফাইল পিকচারে ওর এবং মিলির একসাথে একটা ছবি রোহিতের খুব পছন্দ হয়। রূপার সাথে উপযাজকভাবে আলাপ করতে আসে রোহিত। আলাপের শুরু থেকে রোহিত রূপার মডেলিং ও কেরিয়ার গড়ার কথা বলতে থাকে। রূপা গড়িমসি করলে রোহিত ওকে নানাভাবে উৎসাহ দিতে থাকে। এতে করে অতনু এবং মিলির সাথে দূরত্ব বাড়তে থাকে রূপার। কারণে অকারণে ঝগড়া লেগেই থাকতো দুজনের। এমনও অনেকদিন গেছে ওপরে দাদা বৌদি দুজনে এসে ঝগড়া থামিয়েছে। অতনু বুঝতে পারছিল ওদের সম্পর্কটা বিষিয়ে যাচ্ছে। রূপাকে যেন বুঝতেই পারছিল না এই ভালো আছে তো এই আক্রমণাত্মক। অতনু নিজেই একদিন ওকে বলেছিল ওর বাবা মায়ের সাথে যোগাযোগ করতে। প্রথমে রূপা কথাটায় আমল না দিলেও পরে একদিন হঠাৎ করে বলল ও কলকাতা যাবে। বলা কি করা, কলকাতা গেল 2 দিনের জন্য রূপা। ফিরে এসে বেশ কদিন স্বাভাবিক ছিল, তারপর আবার সেই ঝগড়া। এরকমই এক রাতে ঝগড়ার পর ভোরবেলায় রূপা সেই যে বেরোলো, এখন প্রায় মাস 2 হতে চলেছে। ওর অতনুর কাছে ফেরার নাম নেই। ফোনে অবশ্য অতনু ওকে অনেক বুঝিয়েছে, কিন্তু লাভ হয়নি। উল্টে বাবাকে দিয়ে নির্যাতনের মামলা পর্যন্ত করবে বলেছে। তাই চুপচাপ অতনু রূপার
ফিরে আসার অপেক্ষা করে যাচ্ছে। মাঝে মধ্যে ফোনে কথা হতে হতে রূপা এরকমভাবেই ফোন কেটে দেয়। কার সাথে কথা বলছিলে রূপস, যে আমাকে দেখে ফোন কেটে দিতে হলো? তোমাকে দেখে? ধুর, কি যে বলো, কথা হয়ে গেল, রেখে দিলাম। রোহিত রূপার মুখের ওপর পড়া চুলগুলো সরাতে সরাতে ওর ঠোঁটটা কামড়ে ধরল, যাতে কোনো কথাই না রূপা বলতে পারে। যখন ছাড়লেও রূপার চোখগুলো ঘোলাটে হয়ে এসেছে। খাটের পাশে টেবিলে রাখা ক্যামেরাটা নিয়ে এসে অর্ধনগ্ন রূপার বেশ কটা ছবি তুলতে লাগলো রোহিত। আচ্ছা, তুমি রোজ কি এত ছবি তোলো বলো তো? আমার একদম ভালো লাগে না। আমার তো ভালো লাগে শোনা, অফিসে তো তুমি থাকো না, তখন আমি এই ছবিগুলো দেখলে খুব উত্তেজিত হই জানো। 2 মাস হতে চললো, তোমার জন্য আমি সব কিছু ছেড়ে চলে এলাম, আর তুমি এখনও কিছু করলে না। বলেছিলে সিরিয়ালে মেন লিড পাইয়ে দেবে, পোর্টফোলিও করালাম, তুমি নিজে সেগুলো ছেড়ে এলে হাউসে। তোমার তো চেনা আছে কতজন বলেছিলে, তাহলে ওরা ডাকছে না কেন আমায়? ডাকবে ডাকবে, ঠিক ডাকবে। রূপাকে নিজের দিকে টেনে নিয়ে ওর বুকে মাথা গুজে দেয় রোহিত। আরে প্রত্যুষ, আয় আয়, কতদিন পর দেখা পেলাম তোর। হ্যাঁ রে, স্কুল জয়েন করার পর একদম সময় পাই না। তা কাকু কাকিমাকে দেখছি না তো। বাবা মা একটু পিসির বাড়ি গেছে, তুই বললি সন্ধেবেলা আসবি, তাই আমিও ওদের বললাম আমার বিএড কলেজের বন্ধু আসবে, বিকেল বিকেল চলে এসো। তা তুই যে ভর দুপুরে ঘড়ির কাঁটা 90 ডিগ্রি হতে চলে আসবি, থোড়াই জানতাম। আরে বিকেলে একটা কাজ পড়ে গেল, সুমিকে নিয়ে নিউ মার্কেটে যেতে হবে, তাই তুই যখন বললি সারাদিন বাড়ি আছিস, চলে এলাম। সুমিকে? ও, সুমি আমার উডবি ওয়াইফ, আর যে কারণে আসা। এই হলো আমার রিসেপশনের কার্ড, তোকে কিন্তু আসতেই হচ্ছে। খবরটা শুনে বিভাস প্রত্যুষের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। প্রত্যুষের ডাকিও স্বাভাবিক হয়। অলকার সাথে তোর ব্রেকআপ কবে হলো? আমরা তো কেউ জানতাম না। শুনেছি অলকাও স্কুল জয়েন করেছে কদিন আগে। আমতা আমতা করে প্রত্যুষ বলে, ওটা আমার একটা ব্লান্ডার ছিল ভাই, মানে ওই সময় আমি ওর জালে ফেসে গেছিলাম। তারপর আমি চাকরি পরীক্ষাগুলো নিয়ে খুব ব্যস্ত ছিলাম, অলকাও তাই। আমাদের মধ্যে না অনেক গ্যাপ তৈরি হয়েছে, যা মিটবার নয়। চাকরি পাওয়ার পর মা সুমির সাথে আমার যোগাযোগ করালো। কি বলবো তোকে, সুমি কি স্মার্ট, কি দারুণ কথা বলে। টিসি এসে আছে। বউটা আমার খুব সুন্দরী জানিস। অলকা জানে? না মানে বলবো, দেখ ভাই, ওর সাথে আমার খাপ খায়, তুই বল, তোরা তো আমাকে চিনিস। অনেকক্ষণ ধরে অলকা প্রত্যুষের নম্বরটা ডায়াল করছে, কিছুতেই লাগছে না। শেষবার যখন কথা হয়েছিল ভালোভাবে কথা হয়নি দুজনের। প্রত্যুষ বলেছিল ও নাকি ফ্যামিলির সাথে কটা দিন পুরী যাচ্ছে, অলকা যেন ওকে ফোন না করে। হিসেব মতো আজ সকালে ওদের ফেরার কথা। ফেসবুকে কোনো আপডেট দেয়নি পুরী যাওয়া নিয়ে। প্রত্যুষ যেখানেও পাড়ার মোড়ে চা খেলেও আপডেট দেয়। হোয়াটসঅ্যাপের মেসেজগুলো সারাদিন সিঙ্গেল টিকি হয়ে আছে, মেসেঞ্জারে নট সিন। রাতে শোবার পর মনটা বড্ড কু ডাকছে অলকার। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফেসবুক খুলেই প্রত্যুষের প্রোফাইলটা দেখতে গিয়ে দেখলো ওর প্রোফাইল দেখা যাচ্ছে না। ছটফট করতে করতে দেওয়ালে টাঙানো ক্যালেন্ডারে রাধাকৃষ্ণের ছবির দিকে তাকিয়ে কেঁদেই ফেলল। প্রত্যুষের কিছু হয়নি তো ঠাকুর? ঘুম ভাঙা থেকে স্কুলের জন্য বেরোনোর আগে পর্যন্ত কম করে না হয় 100 বার ও প্রত্যুষকে ফোন করেছে। বেশ কবার তো মোবাইল থেকেও, কিন্তু সেই একই রেকর্ড বাজছে, সুইচড অফ। একমাত্র মেয়ের এরকম আচরণে স্বভাবতই হালদার দম্পতি খুব বিচলিত হয়ে আছেন। না খেয়ে স্কুলে যাচ্ছে দেখে মা বকাবকি করায় তাকেও 2 কথা শুনিয়ে দিতে ছাড়ে না অলকা। বিস্ময়ের ঘোর কাটে না প্রতিমার, যে মেয়ে 7 চড়ে রা কাটে না, সে কিনা। বাসে উঠতে যাবে অলকা, ফোন বেজে উঠল। পাদানি থেকে পা সরিয়ে নিচে দাঁড়িয়ে আননোন নম্বর থেকে আসা ফোনটা রিসিভ করেই বলল, হ্যালো প্রত্যুষ। না রে, আমি বিভাস বলছি, বিএড কলেজের, চিনতে পারছিস? ও সরি, আসলে প্রত্যুষের ফোনটা না লাগছে না কাল থেকে। আননোন নম্বর দেখে ভাবলাম ও হয়তো। আচ্ছা, তোর কাছে ওর কোনো খবর আছে? গতকাল ওদের পুরী থেকে ফেরার কথা ছিল। তোকে বলেছে ও পুরী গেছে? হ্যাঁ, কেন? না এমনি, ওর ফোনটা মনে হয় ওখানেই চুরি হয়ে গেছে। বলছিলাম তুই কালকে কলকাতা আসতে পারবি? কলেজের বন্ধুরা সবাই মিট করছি, প্রত্যুষও আসবে। তোর নম্বরটা ছিল না আমার কাছে, জোগাড় করতে সময় লেগে গেল। তার উপর প্রত্যুষ পুরী গেছিল, তোকে বলেছে। তুই কাল একটা সিএল নিয়ে হলেও প্লিজ আয়, দেখ তোর প্রত্যুষকে সারপ্রাইজ দেওয়া হবে। 7-5 না ভেবে বিভাসের কথায় রাজি হয়ে যায় অলকা। বিভাস ওকে নিতে হাওড়ায় আসবে বলেছে, ট্রেনে উঠে ওকে একটা ফোন করে দিতে। ফোনটা রেখে বিভাস ক্যালেন্ডারের দিকে তাকায়।
আগামীকাল 10ই আগস্ট প্রত্যুষের বিয়ে। অলকা এখনো কিছুই জানে না, সত্যিটা ওর সামনে আসা দরকার। বিড়বিড় করতে করতে ঘর থেকে বেরিয়ে যায় বিভাস। কই গো গিন্নি, কোথায় তুমি? বাবু যে এসে গেছে। বারান্দায় উঠে ট্রলিটা রেখেই বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করে বিক্রম। ঘর থেকে পরমা ছুটে আসেন। বাবু, কি হাল করেছিস নিজের? খাওয়া দাওয়া করিস না নাকি? মাকে প্রণাম করে বিক্রম একগাল হেসে বলল, তোমার মতো তো কেউ যত্ন করার নেই, তাই। ছেলের উত্তরে বিনয়বাবু জোরে হেসে উঠলেন। পরমা আর চোখে স্বামীর দিকে চেয়ে ছেলের কান ধরে বললেন, বাড়ি আসা মাত্রই তোদের বাপ বেটার দুজনে মিলে আমার পিছনে লাগা শুরু হয়ে গেছে না? চল ঘরে ঢোক, ট্রলিটা তোর বাবা নিয়ে আসবে। ছেলের আনা সিল্কের জামাটায় হাত বোলাচ্ছেন বিনয়বাবু। আলমারি খুলতে খুলতে সেটা চোখে পড়তেই পরমা জামাটা নিয়ে ভাঁজ করতে লাগলেন। আরে আরে, টানলে কেন? টানলে কেন? গত আধ ঘন্টা ধরে তুমি ওই জামার গায়ে হাত বোলাচ্ছ, হাতের সব ময়লাই তো এখন ওতে লেগে আছে। কি নরম দেখো, বাবুটা ছোটবেলায় এরকম নরম ছিল তাই না? আর আমাকে বকছো, নিজেও তো শাড়িটা কতবার আয়নায় ফেলে দেখলে তার বেলা। মেলা কথা বলো না তো, চানে যাও। বাবুরও হয়ে গেছে এতক্ষণে, আমি ভাত বাড়বো। দুপুরে আজ বিক্রম যা যা খেতে ভালোবাসে বিনয়বাবু তাই বাজার থেকে এনেছেন, আর পরমা দেবীও নিজের হাতে সবটা রান্না করেছেন। বিক্রম যে ওনার হাতের রান্না খেতে বড্ড ভালোবাসে। খাবার টেবিলে বসে প্রথমে গাইগুই করলেও পরমা যখন নিজে ভাত মেখে দিলেন, বিক্রম টু শব্দটি না করে খেয়ে নিল। ছেলে আর স্বামী খেয়ে উঠতেই এঁটো বাসনগুলো তুলে নিজে খেতে বসেছেন পরমা। খেতে খেতে কিছু কথা কানে আসতে ছেলের ভূয়সী প্রশংসা করা মৌরলা মাছের পাতুরি যেন তার জিভে বিস্বাদ ঠেকল। যেটুকু কানে এলো তা কিছুটা এরকম, তা সপ্তাহখানেক থাকবি তো? তোর বর্ধমানের পিসির শরীরটা ভালো নেই, তোর কথা খুব বলে, মাকে নিয়ে ঘুরে আসিস। কি যে বলো, মোটে তো 5 দিনের ছুটি, 4 দিন এখানে আর কলকাতায় বন্ধুদের সাথে দেখা করে ওদের ফ্ল্যাটে একদিন থেকে পরের দিন ব্যাক টু প্যাভিলিয়ন। তবে বললে যখন কাল ঘুরে আসবো ওখান থেকে। সে কি রে, মাত্র 5 দিন? পুজোয় কিন্তু এবার বাবু কম করে 2 সপ্তাহ ছুটি নিস। তোর মা বলছিল কতদিন আমরা কোথাও ঘুরতে যাই না। সরি বাবা, পুজোতে এবার মনে হয় আসা হবে না, তবে শীতে ডেফিনেটলি আসবো। এই যে এখন ছুটি নিয়ে এলাম, পুজোতে ছুটি পাবো না। বিক্রমের কথাগুলো শোনা মাত্রই বিনয়বাবুর মুখটা যেন নিমেষে শুকিয়ে গেল, আর কথা বাড়ালেন না তিনি। বিকেলে চা খেতে খেতে বিক্রম জিজ্ঞেস করলো, ওদের এই বাড়ির ভ্যালুয়েশন কেমন? এখানে জমির এখন কিরকম রেট যাচ্ছে? প্রশ্নগুলো শুনে চক্রবর্তী দম্পতি কি বলবে ভেবে পাচ্ছেন না। কথায় কথা বিক্রম বাবাকে এই বাড়ি বিক্রি করে কলকাতায় ফ্ল্যাট কেনার পরামর্শ দেয়। তবে ওর যে বিদেশে যাওয়ার কথা চলছে সে ব্যাপারে কিছুই জানায় না বাড়িতে। 4 দিন পর যখন বিক্রম ফিরে গেল, বৃদ্ধ দম্পতির চোখে মুখে আতঙ্ক, দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। তাদের ধারণা ছেলেটা নিশ্চয়ই বড় বিপদে পড়েছে। চোখ ভর্তি জল নিয়ে পরমা বিনয়বাবুর হাতটা চেপে অনুরোধ করেন, আমাকে তুমি পুনে নিয়ে চলো, ছেলেটা ভালো নেই গো আমাদের। ওখানে কিছু হয়েছে নির্ঘাত, আমার অমন ফুলের মতো ছেলে। বলতে বলতে হাউ হাউ করে কেঁদে ওঠেন। স্ত্রীর মাথায় হাত বুলিয়ে শান্ত হতে বলেন বিনয়বাবু। পরমা, আমি বাবু ট্রলি গোছানোর সময় অফিসের ওর নামের একটা কার্ড পাই, ওতে ঠিকানা লেখা আছে, আমি রেখে দিয়েছি আমার কাছে। স্বামীর দিকে তাকাতে পরমা দেখলেন মানুষটার চোখ দুটো ছলছল করছে। পরের দিন বিকেলে সুবল এসে 2টো ট্রেনের টিকিট দিয়ে যায় বিনয়বাবুর হাতে। আগামী আগস্ট মাসে 10 তারিখ ট্রেন হাওড়া থেকে। অফিসে ঢুকে বসের কেবিনে যেতেই বস বিক্রমের হাতে ওর অস্ট্রেলিয়া যাবার সমস্ত ডকুমেন্টস ধরিয়ে বললেন, গেট রেডি ইয়াং ম্যান, 10 আগস্ট ফ্লাইট। অতনু, এই অতনু, ঘুমোচ্ছ? বিছানা থেকে উঠে ঘুম চোখে দরজার ছিটকিনি খুলে অতনু দেখল আলপনা বৌদি এসেছে। দরজার ওপরে টাঙানো ঘড়িতে 7:35। বৌদি, এত সকালে না, মানে কিছু হয়েছে? তোমাদের সাথে আমার কিছু কথা ছিল। রূপা কোথায় অতনু? আলপনার মুখে কোথায় কথাটা শুনে ঘাবড়ে যায় অতনু। ভেতরে আসতে বলে বৌদিকে। বৌদি, আমি জানি না রূপা কোথায়, সত্যি কিছু জানি না। আমার ফোনটা কালীভদ্রে যদি কখনো তোলে, হয় ওকে নির্যাতন করেছি এই অভিযোগে মামলা করবে বলে, নয়তো ডিভোর্স দিতে বলে। এত কিছু হয়ে গেল, তুমি আমাদের কিচ্ছুটি জানালে না। আর কাউকে না বলতে, তোমার দাদাকে তো বলতে পারতে, ও তো তোমার লোকাল গার্জিয়ান নাকি? কাচুমাচু মুখ করে দাঁড়িয়ে থাকে অতনু। কিছু বলতে যাচ্ছিল আলপনা, ওর দিকে একটা ম্যাগাজিন এগিয়ে দিল। এটা কি বৌদি? দিয়া প্রতি মাসেই ফ্যাশন ম্যাগাজিনটা নেয়, খবরের কাগজের ছেলেটাই দিয়ে যায়। আর যখন আমি নিচে এসেছিলাম গাছে জল দিতে, ও তখন কাগজের সাথে এটা আমাকে দেয়।
কি ছাইপাশ কেনে মেয়েটা ভেবে দুটো পাতা উল্টাতে যা দেখলাম, তারপর দিয়াকে ম্যাগাজিনটা দেবার সাহস হলো না। অতনু আলপনার কথা কিছুতেই বুঝতে পারছে না। হাতের ম্যাগাজিনের দুটো পাতা সরাতেই ওর শান্ত চোখ দুটো বিস্ফারক আকার নিল। দুটো ছবি, দুটোতেই রূপা, গায়ে একটা পাতলা চাদর, এলোমেলো চুল, চোখে উত্তেজনা উকি দিচ্ছে। ভাবলেশহীন হয়ে বৌদির দিকে ফ্যাল করে তাকিয়ে আছে অতনু। গুড মর্নিং সুইট হার্ট, এই দেখো তোমার সাকসেস। সেদিন রাতে কি যেন বলছিলে, আমি তোমাকে সুযোগ করে দিচ্ছি না? কি এটা? নির্দিষ্ট পেজটা খুলে রূপার হাতে দেয় রোহিত। নিজের অর্ধনগ্ন ছবি। মনে পড়ছে না রূপার কবে এই ছবি তুলিয়েছে ও। রোহিত, এই ছবি তো আমি তোলাইনি। এটা তো এই বিছানার ছবি। তার মানে আমাদের প্রাইভেট মুহূর্তের ছবিগুলো তুমি বাজার করেছো? কিভাবে পারলে তুমি? তুমি যে বলতে ওগুলো তোমার আমার আপন মুহূর্ত। তুমি আমার ভালোবাসার সুযোগ নিয়ে। ও কাম অন ডার্লিং, এইসব সুযোগ ভালোবাসা কি বলছো বলো তো? তুমি আর ভালোবাসা? নিজের বরকে যেখানে। তোমার সাথে আমার কি কথা হয়েছিল? আমি তোমাকে মডেলিংয়ে গাইড করব, তাই তো? সিম্পলি এটাও কাইন্ড অফ। ছি রোহিত, তুমি এতটা খারাপ মানুষ আমি আগে জানলে আসতে না তো? জোরে জোরে হাসতে থাকে রোহিত। দেখো, তোমাদের মতো মেয়েরা গ্ল্যামার ওয়ার্ল্ডে আসতে চাও, আবার কম্প্রোমাইজ করতে চাও না, তাই হয়। এবার দেখো, ফটোগ্রাফার থেকে ডিরেক্টর প্রডিউসারের লাইন কেমন পড়ে। রোহিতের কথা শেষ না হতেই সপাটে চড় মারে রূপা ওর গালে। বিষহীন সাপের ছোবল মারার শখ বলেই রোহিত রূপার গলাটা টিপে ধরে। শালি, তোর মতো মেয়ে না রোহিত সামন্ত তুড়ি বাজিয়ে তুলতে পারে। এতদিন মাগনায় গিল্লি পড়লি, এখন আমার ওপরেই চোটপাট। এনাফ, আজ এক্ষুনি আমার ফ্ল্যাট ছেড়ে তুই বেরিয়ে যাবি। জাস্ট লিভ। যে সালোয়ার পরে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল রূপা, আজ ওর পরনে সেটাই। সকাল থেকে রাত হয়ে গেছে। কলকাতার রাস্তায় উদ্ভ্রান্তের মতো হাঁটছে রূপা। পার্সে যা টাকা আছে, অনায়াসে অতনুর কাছে ফিরে যেতেই পারত, কিন্তু সেই মুখ কি ওর আছে? রোহিতের মতো মানুষের জন্য ও অতনুকে ছেড়ে চলে এসেছিল। রূপার মন বলছে, না জানি কত পত্রিকা, কত জায়গায় ওর ছবি ছাপা হয়েছে। দিনভর ভেবে অবশেষে অতনুকে ফোন করে। বেশ কবার ফোন বাজার পর ওপারে অতনুর গলাটা শোনা মাত্র ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে ফুপিয়ে কেঁদে উঠল রূপা। অতনু, আমি বাড়ি যাব। পাশ থেকে আসা ট্রাফিকের আওয়াজে রূপার কথা স্পষ্ট না, তবুও রূপার গলাটা কিরকম শোনাচ্ছে। কি বলছো রূপা? শুনতে পাচ্ছি না ঠিক। বেশ একটা জোরালো হর্ন বাজছে পাশ থেকে, তারপরেই হুট করে ফোনটা কেটে গেল। অতনু মনে মনে ভাবছে রূপা হয়তো বেছে নেওয়া রঙের জীবনের সাফল্যের খবরটাই ওকে দিতে ফোন করেছিল। কেন জানি না, আর কলব্যাক করতে ইচ্ছে করছে না ওর। তখন প্রায় বেশ রাত। অতনু মিলি দুজনেই ঘুমিয়ে পড়েছে। মোবাইলে আননোন নম্বর থেকে ফোন করেছে কেউ। পাশ ফিরে হ্যালো বলতেই ওপার থেকে ভেসে এলো অতনু সেন বলছেন, হ্যাঁ আপনি? দেখুন, একজন অল্পবয়সী মহিলা অ্যাক্সিডেন্টের মৃত্যু হয়েছে বাইপাসের কাছে। তার ব্যাগে একটা নাম ঠিকানা পাওয়া গেছে, অতনু সেন, রূপা সেন, আর নিচে এই ফোন নম্বর। আপনাকে কাল একবার বডি আইডেন্টিফাই করতে আসতে হবে এনআরএসে। ফোনটা কেটে যেতেই মোবাইলের স্ক্রিনটা ঝাপসা হয়ে গেল অতনুর। নাকি ওর চোখ দুটো। আজ 10ই আগস্ট। কাক ভোরে ঘুম থেকে উঠে হলুদ রঙের ঢাকাই শাড়িতে নিজেকে ঠিক যেমনটা প্রত্যুষ দেখতে ভালোবাসে, সেরকমভাবে সাজিয়ে বাড়ি থেকে বের হয় অলোকা। বোলপুর স্টেশনের দিকে হাঁটতে থাকে, গন্তব্য প্রত্যুষ। ভোর ভোর স্নান করে এসে ঠাকুর আসনে জল বাতাসা দিয়ে ধূপধুনো জ্বালিয়ে কর্তাকে তাড়া দেন পরমা। 6টা নাগাদ পঞ্চু টোটো নিয়ে চলে আসবে। ঠিক সময় স্টেশনে পৌঁছতে না পারলে, এই ট্রেনটা মিস হয়ে গেলে হাওড়া যেতে অনেক দেরি হয়ে যাবে। গন্তব্য বিক্রম। সারাটা রাত পাগলের মতো ছটফট করেছে অতনু। মাঝরাতে বাথরুমে যেতে গিয়ে নিচ থেকে গোঙানির আওয়াজ পেতে ছুটে আসে আলপনা। দেখে গ্রিলটা শক্ত করে ধরে অতনু কেঁদে চলেছে। খবরটা শুনে আলপনাও সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি। ভোর হতে মিলিকে ওপরে দিয়ে যায় অতনু। ঘরের চাবিটা বৌদির হাতে দিয়ে নেমে যেতেই ডুকরে ওঠে আলপনা। অতনুর গন্তব্য রূপা। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।